আজকে আমি দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 এর গণিত করাবো। প্রথমে আছে একের দাগে x সমানুপাতি y এবং 5x সমান 3y হলে ভেদ ধ্রুবকের মান হবে, এটা হবে ডি এর দাগেরটা হবে 3/5। কেন হচ্ছে সেটা আমি দেখিয়ে দিয়েছি, খাতার মধ্যে করেছি। এখানে x সমানুপাতি y এবং 5x সমান 3y হলে ভেদ ধ্রুবকের মান হবে, আমি লিখে নিয়েছি x সমানুপাতি y। তাহলে যখন সমানুপাতিটা উঠে যায় তখন একটা সমান হয় আর একটা কে বসে, কে হলো এখানে ভেদ ধ্রুবক। মনে রাখবে সমানুপাতি উঠে গেলে সমানুপাতির জায়গায় একটা সমান বসে আর কে বসে। তাহলে সমানুপাতির জায়গায় সমান আর কে বসিয়েছে, আর y যেমন আছে আমার সেরকমই বসেছে। তাহলে আমার x এর মান কত হয়ে গেল? x এর মান হয়ে গেল ky। তাহলে আমরা এটা লিখেছি যখন 5x সমান 3y, এখানে লিখেছি 5x সমান 3y। তাহলে আমরা x এর মানটা বসিয়েছি এখানে, 5x মানে গুণ চিহ্ন, তাহলে x এর মান আমার কত আছে? ky আছে, আমি ky লিখে নিয়েছি, সমান এখানে 3y আছে, সমান 3y। তাহলে y কেটে গেল আমার। তাহলে এখানে আমার y কেটে গেলে কি দাঁড়াচ্ছে? কে থাকলো আমার কে, আর 5টা এই পাশে গুণের দাগে গুণ চিহ্নে আছে, এই পাশে এসে গেলে সমানের এই পারে এসে গেলে ভাগ চিহ্ন হয়ে গেল। তাহলে কে সমান 3/5। দুয়ের দাগে বলেছে অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো। তাহলে এদের আমার মোট মূলধন কত? অমলের মোট মূলধন 5,000-এর সাথে 9 গুণ করতে হবে, যেহেতু আমার প্রতি মাসের 1 মাসেরটা আমার জানা আছে, 9 মাসেরটা জানা নেই, তাই গুণ করতে হবে এটার সাথে অনুপাত। আমার এবারে ফতিমার সাথে, ফতিমার যে টাকাটা 5 মাসের জন্য 6,000 টাকা করে দিচ্ছে, তার সেটার সাথে আমার অনুপাত করতে হবে, তাহলেই আমার উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে আমি লিখে নিয়েছি অমল ও ফতিমার লভ্যাংশের অনুপাত 5,000 গুণ 9। 9 মাসও 5,000 করে দিচ্ছিল, আর এখানে ফতিমা দিয়েছিল 5 মাসে 6,000 করে। তাহলে আমি এখানে করে নিয়েছি অনুপাত করে 5,000 গুণ 9, এবারে সমানুপাতি বাই দিয়ে 6,000 গুণ 5। এবারে 3টে শূন্য কেটে গেলে কাটাকুটি করে আমার বেরিয়েছে 3/2। তাহলে আমার অ্যান্সার বের হলো কত? 3:2। তাহলে অ্যান্সার আমার কত হবে? এর দাগেরটা 3:2 আমার 2 হবে অ্যান্সার। নেক্সট 3তে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ সমান 9 সেমি, পি ও সমান 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য হবে। আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করে নিয়েছি। এই বৃত্ততে আমাকে ও বলেছে এখানে কেন্দ্রীয় বৃত্ত, এখানে ও কেন্দ্রীয় বৃত্ত, পিটা হচ্ছে বহিস্থ বিন্দু, এখানে বহিস্থ বিন্দু। তাহলে আমি এখানে ও কিউ কি, আমাকে ও কিউ বলেছে 9 সেমি, আমার ও কিউ 9 সেমি। আবার এখানে ওপি বলেছে 15 সেমি। তাহলে আমাকে বের করতে হবে পি কিউ, আমাকে বের করতে বলেছে। তাহলে এই যে ও কিউ এটা হলো ব্যাসার্ধ, ও কিউ ব্যাসার্ধ, আর এখানে যেটা পি কিউ রয়েছে, এই যে পি কিউ, এই যে পি কিউ এটা রয়েছে স্পর্শক আর ব্যাসার্ধ যখনই হবে তখনই অঙ্কন করলে এটা 90 ডিগ্রি হয়, কোনটা 90 ডিগ্রি তৈরি হয়। তাহলে আমার কি দেখা যাচ্ছে? এটা ভূমি, এটা লম্ব, পি কিউটা ভূমি, এই যে ও কিউ এটা লম্ব, আর এই যে ওপি এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি লিখতে পারি পি ও কিউ একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্রে আমরা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে লম্ব আমার এখানে কি আছে? লম্ব আমার আছে ও কিউ, তাহলে ও কিউ লম্ব, আবার ভূমি আমার আছে পি কিউ, আবার এখানে ওপিটা কি আমার অতিভুজ। তাহলে আমরা লম্ব জানি 9 স্কয়ার, আমার লম্ব দেওয়া আছে, যেহেতু আমার ও কিউর মান এখানে দেওয়া আছে, আমাকে এখানে প্রশ্নতে বলেই দিয়েছে ও কিউর মানটা। তারপরে পি কিউ তো আমাকে বের করতে হবে, আমি জানি না। ওপি এটা অতিভুজের আমরা জানি 15 স্কয়ার। তাহলে লিখতে পারি পি কিউ স্কয়ার সমান আমরা লিখতে পারি এখানে কত আছে? 15 স্কয়ার। এটা প্লাস আছে, সমানের এই পাশে এসে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে পি কিউ সমান, এই যে স্কয়ারটা উঠে গেলে সমানের এই পাশে এসে সমানের পাশে রুট হয়ে যায়, যে সংখ্যাটা থাকে সেটা রুট হয়ে যায়। 15 স্কয়ার মাইনাস রুট 15 স্কয়ার মাইনাস 9 স্কয়ার সেমি। তাহলে আমার উত্তরটা দাঁড়ালো এখানে 15 স্কয়ার প্লাস 9 স্কয়ার, এই উত্তরটা আমার হবে। এরপরে 4এর দাগে বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত হবে। ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2। ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা তো ক্ষেত্রফল করতে গেলে তো ব্যাসার্ধ চাই। তাহলে লিখতে পারি 4πr²4πr², এখানে 1 লিখতে পারি, R1 এখানে R2। দুটি গোলকের কথা বলেছে আর বক্রতল বলেছে, সমান 25:16। আমার এখানে দেওয়া আছে 25:16, অনুপাতটা আমার দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি এটাকে বাই দিয়ে লিখলে হয় 4πr² 1 4πr² 2 সমান 25:16।
তাহলে এটা আমার 4 পাই, এখানে আমার 4 পাই কেটে গেল, আর এখানে আমার কত হলো, এখানে R1 আর R2 আমি স্কোয়ার করে নিলাম, যেহেতু এগুলো R1 এরও মাথায় স্কোয়ার আছে, R2 এরও মাথায়, তাই স্কোয়ার করে নিলাম। এবারে সমান দিয়ে আমি এটাকে ভেঙে নিলাম, 5 5 25 হয়, 4 4 16 হয়, সেটাকে আমি স্কোয়ার করে দিলাম। এরপরে আমার তাহলে কি হলো, R1 R2 সমান আমার কি বেরোলো 5/4। R1 R2 আমার ব্যাসার্ধগুলো বেরিয়ে গেল। এরপরে আয়তনের সূত্র কি জানি, 4/3 পাই আর কিউব। তাহলে R1 লিখতে পারি এখানে R2 আর কিউব 4/3 পাই আর কিউব 2। তাহলে এখানে R1 আর এখানে R2 করতে হবে। তাহলে এটাকে বাই করলে কি দাঁড়াবে, 4/3 পাই আর কিউব, এখানে 1, 4/3 পাই আর কিউব 2। তাহলে এখানে 4/3 পাই আর এখানে 4/3 পাই কেটে গেল। তাহলে আমার কি থাকলো, এখানে R1 আর R2 কিউব থাকলো, যেহেতু দুটোরই R1 আর R2 এর মাথায় আমার কিউব আছে ফর্মুলা অনুযায়ী। তাহলে আমরা R1 আর R2 এর আমার মান আগেই বেরিয়ে গেছে 5/4 কিউব। তাহলে 5/4 কিউব হলে 5 কিউব হলে 125 হয়, আর 4 কিউব হলে কত হয়, 64 হয়। তাহলে লিখতে পারি অতএব 125:64। তাহলে কোনটা হবে, ডি এর দাগের অ্যান্সারটা হবে। এরপরে আছে সত্য মিথ্যা লেখো। 2 এর 1 দাগে বলেছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টার আবর্তন করে 2 পাই রেডিয়ান। তাই এটা হবে মিথ্যা, ফলস। এটা হবে মিথ্যা, কারণ ওটা হবে -2 পাই রেডিয়ান। ঘড়ির কাঁটা যদি সবসময় এই পাশে আমার ঘুরতে থাকে, এই পাশে ঘুরলে আমার সবসময় মাইনাস হবে, এখানে মানে ঋণাত্মক হবে। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এই পাশে, তাহলে তখন সেটা হবে পজিটিভ। কিন্তু আমার এই পাশে ঘুরছে, এই পাশে ঘুরলে আমার কি হবে, ঘড়ির কাঁটার আমার এই পাশে ঘুরলে সেটা হয় আমার ঋণাত্মক, তাই এটা মিথ্যে হবে। 2-এর 1-টা। এরপরে নেক্সট আছে 2-এর 2। ত্রিভুজ ABC এর BC বাহুর উপর D এমন একটি বিন্দু যে AD লম্ব BC, সুতরাং ত্রিভুজ ABD এটা ত্রিভুজ CAD, এটাও হবে ফলস। কারণ এখানে ABC আমি ত্রিভুজ একটা এঁকে নিয়েছি, এখানে বলেছে ABC ত্রিভুজ, তাহলে ABC ত্রিভুজের BC বাহুর উপর D, তাহলে BC বাহুর উপর D এমন একটি বিন্দু যেখানে বলছে AD লম্ব BC, সেটা আমার ঠিক আছে। কিন্তু আমাকে এখানে বলেছে ABC, এখানে আমার কি বলেছে, ABD সর্বসম ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ CAD, এটা হবে না। কারণ আমার এইখানে আমার 90 ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রি না হলে, আর আমাকে এখানে উল্লেখ করেনি 90 ডিগ্রি। যদি এখানে 90 ডিগ্রি উল্লেখ করতো তাহলে এটা আমার ট্রু হতো, কিন্তু এখানে 90 ডিগ্রি আমাকে বলেনি, তাই এটা হবে না। এখানে 90 ডিগ্রি যখন হবে তখনই দুটো ত্রিভুজ সর্বসম আমার হবে। এরপরে নেক্সট বলেছে 3-এর দাগে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্র, এটা আমার হবে ট্রু। তার কারণ এখানে বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ। লম্ব বৃত্তাকার শঙ্কু কীরকম হয়, এমনি একটা লম্ব বৃত্তাকার, তার উপর একটা শঙ্কু অঙ্কন করেছে, তাহলে এর মাঝে যে লম্বটা আসছে, তাহলে আমার এমনি একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। এই ত্রিভুজটা সবসময় 90 ডিগ্রি হয়, কোনটা সবসময় আমার 90 ডিগ্রি হয়। এই পাশেও একটা তৈরি হয়, তাহলে এটাও 90 ডিগ্রি, এই পাশেও 90 ডিগ্রি, এই পাশেও একটা ত্রিভুজ তৈরি, এই পাশেও ত্রিভুজ তৈরি হয়। তা আমার নিচে এটা ব্যাসার্ধ, এটা R, এটা উচ্চতা H, এটা L, ত্রিভুজটা এখানে L হচ্ছে, তাহলে আমার সবসময় এটা 90 ডিগ্রি হয়। তাহলে এখানে বলেছে একটি সমকোণী ত্রিভুজের বাহুত্র, তাহলে এটা সমকোণী ত্রিভুজ আমার তৈরি হচ্ছে, তাই এটা হবে ট্রু। এবারে 4-এর দাগে বলেছে শুভেন্দু ও নৌশদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। শুভেন্দু ও নৌশদের মূলধনের অনুপাতটা প্রথমে করে নিয়েছে 1500:1000। তাহলে এখানে আমি 1500টা কাটাকুটি করেছি, 0 0 কেটে 15 আর 10 হয়েছে, তাহলে এখানে কেটেছি 5 3 15, 5 2 10, 3:2। তাহলে 75 টাকায় শুভেন্দুর যদি ক্ষতি হয় তাহলে কত টাকা ক্ষতি হবে, তাহলে শুভেন্দুর এটা হচ্ছে 3, তাহলে অনুপাত করতে গেলে এটা 3 যোগ 2 করতে হয়, এই দুটো যোগফল হয় নিচে এখানে হরে। তাহলে আমি কি করলাম 75 গুণ 3 যোগ 5, তাহলে এখানে 15 5 75 কেটে গেল, তাহলে 15 3 45 টাকা। তাহলে আমার কত, এটা কত হয়েছে, শুভেন্দুর ক্ষতি হয়েছে কত টাকা, শুভেন্দুর ক্ষতি হয়েছে এখানে 45 টাকা। 3-এর 1-এর দাগে বলেছে একটি বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π/16 পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো।
তাহলে আমি লিখেছি ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান r সেমি। তাহলে বৃত্তের পরিধি 2 পাই r, আমরা জানি বৃত্তের পরিধি 2 পাই r হয়। তাহলে লিখতে পারি পাই মানে 22/7, 2 × 22/7 × 4 × r সেমি। তাহলে এখানে লিখতে পারি 22 দুগুণে 44, এখানে 44, 44 সাথে r এটা গুণ করে হয়েছে 44r/7 সেমি। তাহলে 2 পাই রেডিয়ানে কোণ উৎপন্ন করে কত? 44r বাই এখানে 44r/7 সেমি বৃত্তচাপ। তাহলে 1 রেডিয়ানে কোণ উৎপন্ন কত করে? 1 রেডিয়ানে কোণ উৎপন্ন করে তাহলে কম করবে 2 পাই r এর থেকে। তাহলে এটা করবে 44r/7 × 2 পাই সেমি। তাহলে এবারে পাই 16 আমাকে বের করতে বলেছে, পাই 16 এর আমার দরকার, তো তাহলে পাই 16 রেডিয়াল কোণ উৎপন্ন হয় কত? 44r গুণ পাই, এটা উপরে চলে যাবে, আর 7:2 পাই তো আছেই, আর 16টা নিচে। এবার আমার এখানে পাই পাই কেটে গেছে, পাই পাই কেটে গেছে, 2 এর সাথে গুণ করে এখানে 44, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 কেটে গেছে, এখানে 16, 2 8 16 আর 2 11 এখানে 22 হয়েছে। তাহলে আমার কত বেরোলো? এখানে আবার আর বেঁচে আছে 11r/56 সেমি। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে, আমার তো এখানে বলেছে আমার এখানে বেরিয়েছে পাই 16 এর কত বেরিয়েছে? 11r/56 বেরিয়েছে। তাহলে প্রশ্নানুসারে 11r/56। তাহলে আমার এখানে কত বলেছে? আমার এখানে বলেই দিয়েছে 5.5, বৃত্তের এত সেমি দৈর্ঘ্যে বৃত্তচাপ 5.5 আমাকে বলে দিয়েছে। তাহলে আমি এখানে 5.5 লিখেছি। এরপরে আমি এই যে 11r সমান, এখানে এটা গুণ, এটা ভাগ আছে, এই সমানের পাশে চলে গেলে গুণ হয়ে গেল। তাহলে আমার r সমান কত হলো? 5, এই যে 5.5 যেটা আছে দশমিকটা উঠে গিয়ে নিচে 10 হলো, আর এটা 55 হয়ে গেল। এবার কাটাকুটি করতে পারি, 11 5 55, আর আমি এ পাশে কাটাকুটি করেছি, এখানে 11 5 55, আর এই কাটাকুটি করে এখানে আমার 28 বেরিয়েছে। নির্ণেয় ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান 28 সেমি। তার উত্তর বেরিয়ে গেছে 28 সেমি। 2 এর দাগে বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এই হাইট লিখে নিয়েছে সমান 12 সেমি, আমার দেওয়া আছে প্রশ্নতে। এবার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমার জানা নেই, তাহলে লিখতে পারি ধরি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r সেমি। তাহলে শঙ্কুটির আয়তন কি হয়? 1/3 পাই r স্কোয়ার h ঘন সেমি, আমরা জানি। তাহলে 1/3 পাই r স্কোয়ার h আমরা তো জানি, h আমরা 12 সেমি আমরা যা জানি। তাহলে এখানে কাটাকুটি করে কত হলো? 3 4 12, তাহলে আমার কত বেরোলো? 4 পাই r স্কোয়ার ঘন সেমি। তাহলে প্রশ্নানুসারে আমি লিখতে পারি 4 পাই r স্কোয়ার সমান 100 পাই, আমার 100 পাই দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি r স্কোয়ার, এই r স্কোয়ারটা থেকে গেল, আর এটা গুণের চিহ্ন আছে 4 পাই, তাই এই পাশে এসে গেলে ভাগে হয়ে যায়। তাহলে 100 পাই বাই 4 পাই, তাহলে পাই পাই কেটে গেল, আর এখানে 4 আর 100 কেটে 25 হয়ে গেল আমার। তাহলে r স্কোয়ার সমান 25, তাহলে r স্কোয়ার, আর এর মাথায় যে স্কোয়ারটা আছে কেটে গিয়ে √25 হয়ে গেল। তাহলে √25টা ভেঙে করলে কত হয়? r সমান √5 × 5, তাহলে r সমান কত হয়? 5। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 5 সেমি। 3 এর দাগে রয়েছে x সমানুপাতি yz এবং y সমানুপাতি zx হলে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক। x সমানুপাতি yz, অতএব কি লিখতে পারি? x সমান, আগের একটা অঙ্কতে এই অ্যাক্টিভিটি টাস্কেরই প্রথমের আমি একে এইভাবেই ঠিক এইভাবেই দেখিয়েছি, সমানুপাতিটা উঠে গেলে কি হয়? সমান হয়, আর একটা কে থাকে, একটা ধ্রুবক থাকে, তাহলে ধ্রুবককে কে ইন্টু yz করেছি। এটা লিখতে পারি 1 নম্বর সমীকরণ। এবং এখানে y সমানুপাতি zx বলেছে, তাহলে সমানুপাতি উঠে গিয়ে সমান হয়েছে, আর এখানে ধ্রুবক p করেছি কিন্তু, আর আগেরটাতে ধ্রুবক আমি k করেছি, এখানে ধ্রুবক আমরা p করেছি, p ইন্টু zx। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এই যে 2 নম্বর সমীকরণটা আছে, y যে 2 নম্বর, তাহলে 2 নম্বর সমীকরণে y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। আর এখানে কিন্তু লিখতে হবে, এখানে লিখতে হবে যে k আর pটা হচ্ছে ধ্রুবক। তাহলে এখানে লিখে নিচ্ছি কে পি অশূন্য ধ্রুবক, কে ও পি অশূন্য ধ্রুবক, ঠিক আছে। এরপরে আমি সমীকরণে বসিয়েছি, তাহলে এখানে আমি লিখতে পারি x সমান, এখানে x সমান 1 নম্বর সমীকরণে বসাবো যেহেতু, তাহলে প্রথমে আমার কি রয়েছে? k, তাহলে k আছে, আর y এর মান বসাবো যেহেতু y এর মান কি আছে? p ইন্টু zx, তাহলে k লিখলাম p ইন্টু zx, আর এখানে আমার z আছে তাই আমি z লিখলাম। এরপরে বা এখানে কি আছে? x, তাহলে আমি লিখতে পারি x সমান kp
এক্স জেড স্কোয়ার, এখানে জেড দুটো আছে তাই এক্স জেড স্কোয়ার করলাম। আর এই পাশে আমার এক্স এক্স কেটে গেল, তাহলে এক্স এক্স কেটে গেলে আমার কী থাকে 1 থাকে, তাহলে কে পি জেড স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি 1/kp, এইটা গুণ আছে এই পাশে এসে গেলে ভাগ হয়ে যায়, তাহলে 1/kp সমান আমার জেড স্কোয়ার থাকলো। তাহলে আমার এখানে জেড স্কোয়ার যেটা সমান আছে জেড স্কোয়ার 1/kp, তাহলে জেড স্কোয়ার 1 তাহলে আমি লিখতে পারি এই যে যেটা স্কোয়ারটা এটা উঠে গেলে আমার সমানের এই পাশে এসে গেলে রুট হয়ে যায়, তাহলে জেড সমান রুট 1/kp। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি জেড সমান অশূন্য ধ্রুবক। 4 দাগে বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই উপপাদ্যটা বইয়ের 285 পাতাতে উপপাদ্য 49-এ রয়েছে। তোমরা ওটা খাতাতে করে নিও, ভালো করে পেন্সিল দিয়ে এঁকে নিও তোমরা, ঠিক এই মতো হবে। আর এই যে এই কোণটা এটা আমার দুটো এইখানে যে কোণের সমষ্টি এটা 90, এই কোণটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এখানে যেমনি দেওয়া আছে প্রদত্ত এ বি সি সমকোণী ত্রিভুজের এ হচ্ছে সমকোণ, কোণ এ সমকোণ, তাহলে প্রমাণ করতে হবে বি সি স্কোয়ার, এই যে বিসি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে কি প্রমাণ করতে হবে, বিসি যেটা স্কোয়ার আছে সেটা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে অঙ্কন সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি, তাহলে এই যে বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে লম্ব অঙ্কন করে বিসি বিন্দুকে বিসির উপর এডি লম্ব অঙ্কন করলাম যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এরপরে প্রমাণ সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, এটা প্রমাণ করতে হবে। তাহলে অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি এর সদৃশ। তাহলে অতএব এবি বাই বিসি সমান বিডি বাই এডি। তাহলে আমি লিখতে পারি এখানে এটা এবি হবে, তাহলে এবি কোনাকুনি গুণ হলে এবি স্কোয়ার, তাহলে বিসি গুণ বিডি, এটা এবি হবে কিন্তু মনে করো এবি স্কোয়ার, এবি হলো এবি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি, এটা 1 নম্বর সমীকরণ। আবার ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ, সুতরাং তাহলে কি হচ্ছে এসি বাই বিসি সমান ডিসি বাই এসি, তাহলে এখানেও এসি স্কোয়ার সমান বিসি ইন্টু ডিসি। তাহলে কি হচ্ছে 1 ও 2 নম্বর সমীকরণ এটা যোগ করে পাই। তাহলে সমীকরণগুলো যোগ করলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি। তাহলে এখানে লিখতে পারি বিসি, এই যে বিসি কমন আছে তাহলে বিডি প্লাস ডিসি, তাহলে এখানে বিসি ইন্টু বিসি সমান, তাহলে এখানে কত হয়ে গেল বিসি স্কোয়ার হলো, তাহলে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা প্রমাণিত। একদম বইয়ে এমনি হুবহু আছে, তোমরা লিখে নিও ভালো করে বুঝে। আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করে দেখিয়ে দিলাম। কোথাও কিছু প্রশ্ন থাকলে বা কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমার বাকি ভিডিওগুলো তোমরা প্লেলিস্ট আর ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।